ল্যাংড়া হয়ে গেছে না, কোনো পথ চলার শখ। পুরো দলটাই ভেঙে চুরমার হয়ে গেছে, কেউ নেই। যে কটা লোক আছে এদিক ওদিক তারা নিজেদের ধান্দায় ওখানে টিকে আছে। এখনো পথ চলার শখ। ভারতে যে একটা মানসিকতা, যে একটা বাতাবরণ আবহাওয়া তৈরি হয়েছে, তাতে সেকুলার মানে অন্য। তাতে সেকুলার মানে হচ্ছে যে মুসলমানের কোনো দোষ দেখতে পায় না সেইকে সেকুলার। মুসলমান হাজার দোষ করলো তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেই হচ্ছে সেকুলার। এরা তসলিমার বিরোধিতা করছে, তার কারণ তসলিমার বিরোধিতা করলে মোল্লা শ্রেণী খুশি হবে, ইমামরা খুশি হবে, এই জন্য এরা তসলিমার বিরোধিতা করছে। বিকাশ ভট্টাচার্য নিজে রাজনৈতিক পরিচয় পেয়েছেন নির্লজ্জভাবে, নির্লজ্জভাবে, চোখের চামড়াহীন ভাবে, বেহায়ার মতো মুসলিম তোষণ করে। বিকাশ ভট্টাচার্য মুসলিম ভোটের জন্য, মুসলিম সমর্থনের জন্য বিকাশ ভট্টাচার্যের আধ জিভ বেরিয়ে পড়ে। যে সমস্ত কথা ইদানিংকার মধ্যে আমি বিকাশ ভট্টাচার্যের কাছে মুখে শুনেছি, সে কথাগুলো শুনলে মানে কোন রাজনৈতিক প্রতিক্রিয়া হয় না, একেবারে ঘৃণা হয়। লোকটাকে নিয়ে ঘৃণা হয় যে একটা লোক শুধু মুসলিম তোষণের জন্য এইরকম নির্লজ্জ কথা বলতে বলতে বলে। যে ভাইপো তো লোকে থাকে, আমার দুটি ভাইপো আছে, তাদের আমি ভালোবাসি, আরো বহু লোকের ভাইপো থাকে। যে ভাইপো নিয়ে এরকম উচ্ছ্বাস কেউ কখনো শুনেছি? যে ভাইপো নিয়ে এরকম উচ্ছ্বাস হচ্ছে, এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, ভাইপো নয়, ডাল মে কালা হ্যায়। এবং সেই কালাটা কি সেটা তো করতে হবে। দীপক ঘোষ, এই ভদ্রলোক, এই বিষয়ে কিছু কিছু দিশা দেখিয়ে গেছেন। এই ব্যাপারটাকে এখন আবার প্রকাশ্যে আনতে হবে। বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদে নামার ডাক দিয়েও পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। একেবারে ঠান্ডা মাথায় উস্কানি দিয়েও কেন পিছু হটলেন? শক্তের ভক্ত নরমের জম, আগেই বলেছি। সিদ্দিকুল্লাহ ভয় পেয়েছে, সিদ্দিকুল্লাহ দাড়ি ছিঁড়ে নেবে পুলিশ, সে ভয় পেয়েছে, সেই জন্যই এরকম হয়েছে। অনেক দিন আগে এই মসজিদটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, বন্ধ করা হয়নি কারণ ওই যে বললাম, সব আধাত জিভ বার করে লালা করছে মুসলমান ভোটের জন্য। ফেসবুক লাইভে এসে আবার সেই বিদ্রোহী দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা অন্যদিকে দিচ্ছেন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো তিনি বলছেন যে যাদের যাদের যাওয়ার আছে, আরো মাথা নত করার চাপে, কেসের চাপে, ইডি সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো 21শে জুলাই এর আগে যারা যারা বাঁচতে চান, 2 জনে লোটা কম্বল নিয়ে যেখানে ইচ্ছা যান। আমরা যে দলটি তৈরি করেছি দয়া করে সেই দলটিকে কলঙ্কিত করবেন না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকতেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোটা কম্বল নিয়ে চলে যান, তাদের দরকার নেই। এই জিনিসগুলো সাধারণভাবে ব্যাখ্যা করা খুব মুশকিল। ব্যাপার হচ্ছে কি, যে একটা কোনো রাজনৈতিক দল মতাদর্শের উপর যদি ভিত্তিকৃত হয়, যেমন রাজনৈতিক দলের যদি কোনো একটা চিন্তা ভাবনা থাকে যার ভিত্তিতে দলটা তৈরি হয়েছে, তাহলে মানুষ সেই মতাদর্শের প্রতি আনুগত্যের কারণে সেই দলে টিকে থাকে। যেমন ধরো সিপিএম এরা যে খুব দৈন্যদশা, সারা ভারতে কোনো একটা রাজ্য, একসময় 3টে রাজ্যে ওদের একটা বড় প্রেজেন্স ছিল, সে আজকে ভারতবর্ষে একটা রাজ্যেও তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তা সত্ত্বেও দলটা টিকে আছে কেন? কারণ দলের যে মতাদর্শ সেটা একেবারেই ঘৃণ্য, একেবারেই নোংরা, কিন্তু তা সত্ত্বেও একটা তো আছে, সেই মতাদর্শের প্রতি আনুগত্যের ফলে লোক টিকে আছে। এইটাই হচ্ছে তফাৎ। যে তৃণমূলের কোনো মতাদর্শ নেই। তৃণমূলের একমাত্র মতাদর্শ হচ্ছে টাকা খাবলানো আর নিজের ধান্দা করা। তো টাকা খাবলানোর যখন সুযোগ ছিল তখন দলটা এক থেকেছে, আর যখন খাবলানোর সুযোগ চলে গেছে এবং ধরা পড়ার সম্ভাবনা এগিয়ে এসেছে, তখন দলটা ভেঙে গেছে। খুব সরল ব্যাপার। স্যার আমি বলবো এই যে 21শে জুলাই নতুন করে পথ চলার অঙ্গীকার নিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যারা গিয়েছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুক। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কে আসল কে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারা আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবেন। একদম নিজেকে কি স্বর্ণখনি বললেন? ল্যাংড়া হয়ে গেছে না, কোনো পথ চলার শখ। পুরো দলটাই ভেঙে চুরমার হয়ে গেছে, কেউ নেই।
যে কটা লোক আছে এদিক ওদিক তারা নিজেদের ধান্দায় ওখানে টিকে আছে, এখনো পথ চলার শখ। এগুলো তো বাকি যেগুলো বলেছেন সেগুলো ফেস সেভিং, মানে হচ্ছে যে মমতার কিছু একটা বলতে হবে, নিজের সপক্ষে কিছু বলতে হবে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন। স্যার আমি বলবো দীর্ঘ 20 বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সবসময় সরব থাকা এই বিতর্কিত লেখিকার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। পালাবদলের পর তসলিমা নাসরিনের যে এই প্রত্যাবর্তন এ রাজ্যে কি কোনো নতুন সমীকরণ তৈরি করবে বলে আপনি মনে করছেন? না না, সমীকরণ টমীকরণ কিচ্ছু তৈরি করবে না, পরিস্থিতি যা ছিল তাই থাকবে। পরিস্থিতিটা কি, যে আমাদের দেশে সেকুলার দল আছে অনেক, যারা সেকুলার বলে। সেকুলার কথাটার মানে কি? সেকুলার মানে হচ্ছে যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন দাঁত মাজা একটা সেকুলার কাজ, জুতো পালিশ করা একটা সেকুলার কাজ, এই যে তুমি টিভি ইন্টারভিউ নিচ্ছ এটা একটা সেকুলার কাজ। কিন্তু আমাদের মানে ভারতে যে একটা মানসিকতা, যে একটা বাতাবরণ আবহাওয়া তৈরি হয়েছে, তাতে সেকুলার মানে অন্য। তাতে সেকুলার মানে হচ্ছে যে মুসলমানের কোনো দোষ দেখতে পায় না সেই সেকুলার। মুসলমান হাজার দোষ করলো তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেই হচ্ছে সেকুলার। এবং এই জিনিসটা করা হয়েছে, এই যে বাতাবরণ বা এই যে মানসিকতা এটা তৈরি হয়েছে কারণ মুসলমানরা একজোট হয়ে ভোট দেয়। তারা যে তাদের ভোটটা যাতে না পাওয়া যায় সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দল এইটাকে সম্বল করে নিজেদের তারা টিকে থাকবার চেষ্টা করছে আর কি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিজেপি। অতএব এই পরিস্থিতিতে এই পরিস্থিতিটা তো বদল হবার কোনো সুযোগ নেই। এরা তসলিমার বিরোধিতা করছে, তার কারণ তসলিমার বিরোধিতা করলে মোল্লা শ্রেণী খুশি হবে, ইমামরা খুশি হবে, এই জন্য এরা তসলিমার বিরোধিতা করছে। কি নতুন সমীকরণ তৈরি হবে কোন তসলিমা নাসরিন রাজ্যে এলে? কিচ্ছু সমীকরণ তৈরি হবে না, কিন্তু তসলিমার বিরোধিতা করতে হবে, কারণ এতে যদি ইমামরা খুশি হয়, এতে যদি মোল্লারা খুশি হয়, এতে যদি মুসলিম ভোটের জোট বাঁধা মুসলিম ভোটে একটা ছোট অংশ ছিটকে এসে আমার দিকে আসে, এই আশাতে এই জিনিস হচ্ছে। স্যার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দাবি হচ্ছে যে আরএসএস এর পক্ষে কথা বলারই পুরস্কার হিসেবে কলকাতায় ফেরার অনুমতি পেয়েছেন তসলিমা নাসরিন। সিপিএম নেতা বলছেন যে তিনি আসছেন ভালো কথা, তাকে স্বাগত, কিন্তু গত কয়েক বছর ধরেই তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন। যদি তার বিভিন্ন বক্তব্য দেখেন তিনি আসলে উগ্র হিন্দুত্ববাদীর পক্ষে প্রচার করছিলেন। নামটা তসলিমা হলেই যে তিনি মুক্ত স্বাধীন তা তো নয়, যেদিনকে তিনি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন সেদিনকে তিনি টেরটা পাবেন। কি বলবেন? বিকাশ ভট্টাচার্যি নিজে রাজনৈতিক পরিচয় পেয়েছেন নির্লজ্জভাবে, চোখের চামড়াহীন ভাবে, বেহায়ার মতো মুসলিম তোষণ করে। বিকাশ ভট্টাচার্যি মুসলিম ভোটের জন্য, মুসলিম সমর্থনের জন্য বিকাশ ভট্টাচার্যির আধ জিভ বেরিয়ে পড়ে। যে সমস্ত কথা ইদানিংকার মধ্যে আমি বিকাশ ভট্টাচার্যির কাছে মুখে শুনেছি, সে কথাগুলো শুনলে মানে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া হয় না, একেবারে ঘৃণা হয়, লোকটাকে নিয়ে ঘৃণা হয় যে একটা লোক শুধু মুসলিম তোষণের জন্য এইরকম নির্লজ্জ কথা বলতে বলতে পারে, এই এইরকম মিথ্যে কথা বলতে পারে। তসলিমা নাসরিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন কেন? প্রথম কথা, কলকাতায় এসেছিলেন কেন? নিজের বাড়ি তো ছিল, ঢাকায় ছিল, ময়মনসিংহে ছিল, সেখান থেকে এখানে এসেছিলেন কেন? কারণ ঢাকা ময়মনসিংহে যে ইসলামী দেশ, সেখানে তার ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ ছিল না। সেখানে ইসলামের বিরুদ্ধে কথা বললে তার গলাটা কচ করে কেটে ফেলতো বলে তাকে কলকাতায় আসতে হয়েছে। কিন্তু তিনি তবু কলকাতায় এসে খুশি ছিলেন, কারণ এটা একটা বাংলা ভাষী জায়গা। কিন্তু এখানেও বুদ্ধদেব ভট্টাচার্য তাকে তাড়ালো, তার কারণ হচ্ছে যে ওই মুসলিম ভোট যদি চলে যায়, ইমামদের খুশি করতে হবে, মোল্লাদের খুশি করতে হবে, মৌলবীদের খুশি করতে হবে, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। স্যার আইপিএস হুমায়ুন কবির মহাশয় তিনি বলছেন যে তসলিমা নাসরিন যেন কোনো উস্কানিমূলক কথা না বলেন, কারণ মুসলিমদের মধ্যে সহনশীলতা কম। কি বলবেন? এই কথাটা ঠিক। সহনশীলতা কম বলা মানে হচ্ছে মানে খুব ব্যাপারটা খুব
সংখ্যা খুব নরম করে বলা। হুমায়ুন কবিরের ওপর আমার কিঞ্চিত শ্রদ্ধা আছে, কারণ হুমায়ুন কবির নিজে ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে নানা রকম কথা বলেছেন এবং নিজের শিরদাঁড়াটাকে খাড়া রেখেছেন বলে আমার ওর সম্বন্ধে কিঞ্চিত শ্রদ্ধা আছে। কিন্তু তসলিমা নাসরিন কেন কথা বলতে পারবেন না? তসলিমা নাসরিনের যা মাথায় আছে সেটা যদি অশ্লীল না হয় বা কারোর মানহানি না হয়, তাহলে কেন তসলিমা নাসরিন কথা বলতে পারবেন না? কি ভিত্তিতে হুমায়ুন কবির এরকম কথা বলছেন? বলছেন উস্কানিমূলক মন্তব্য যেন তিনি না দেন, না মুসলমানদের খুব সহনশীলতা কম। উস্কানি মানে কি? হ্যাঁ, মুসলমানদের সহনশীলতা কম, সেটা তো তাদের সমস্যা, আমার তো সমস্যা নয়। আমার সহনশীলতা প্রচুর আছে। আমাকে যদি কেউ বলে যে আপনি এই হিন্দু, আপনি কুসংস্কারাচ্ছন্ন, আপনি 10টা দেবতায় বিশ্বাস করেন বা কোনো দেবতায় বিশ্বাস করেন না, সবকিছু হয়েও আমি হিন্দু, এই সমস্ত যদি বলে, তাহলে আমি বলবো আরে যাও যাও, হয় বাজে বকো না। কিন্তু মুসলমানদের যদি এরকম বলা হয় যে এতে তোমার আল্লাহর কোনো অস্তিত্ব নেই বা তোমার নবী কুশিক্ষা দিয়েছে মানুষকে, তাহলে তারা কচ করে গলাটা কেটে ফেলবে। সহনশীলতা কম, সেটা তাদের সমস্যা, এবং তার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে। কারণ রাষ্ট্রের কাছে মুসলিম এবং হিন্দু দুজনেই সমান, এবং তাদের কত সহনশীলতা কত আছে, সেই সহনশীলতা মানে তাদের রাষ্ট্রের দিকে চোখ ইয়ে করেই তাকিয়েই তাদের সহনশীলতা রাখতে হবে। এই যে উস্কানিমূলক মন্তব্যের কথা হুমায়ুন কবির বলছেন, কি বোঝাতে চাইছেন স্যার? মানে হচ্ছে ইসলাম বিরোধী কোনো কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে পান থেকে চুন খসলে এবারে লক্ষ লক্ষ মোল্লা ঝাঁপিয়ে পড়বে, এই বলছে। এই হচ্ছে কথা। হিন্দু ধর্মের তুমি বিরুদ্ধে তুমি একটা কথা বলো যে হিন্দুরা কুসংস্কারচ্ছন্ন, তাদের জাতপাত আছে, মনুসংহিতায় অমুক লেখা আছে তমুক লেখা আছে, লোকে বলবে না তো লেখা আছে, আচ্ছা ঠিক আছে পড়ে দেখতে হবে, শুধু তো এটা নিয়ে কেউ মারামারি করবে না। তুমি একটা মুসলমানকে বলো যে আপনার নবী মানুষকে কুশিক্ষা দিয়েছেন, আপনারা মেয়েদের মানুষ বলে মনে করেন না, বলো, তারপরে কি তার ফল হয় দেখো। হুমায়ুন কবির কি কোথাও গিয়ে একটা সফট ভাবে একটা থ্রেড দিলেন স্যার? না না, হুমায়ুন কবির আমার মনে হয় না, হুমায়ুন কবিরকে আমি যতটুকু বুঝেছি, উনি কোনো থ্রেট দেবার এতে নন, মতন মানুষ নন আর কি। আহ, তসলিমা ফিরছেন, তসলিমা নাসরিন কলকাতায় ফিরছেন, সিপিআইএম এর কপালে কি কোথাও গিয়ে শনি লেগে যাচ্ছে? কারণ এবার যদি কোথাও গিয়ে যারা লুঙ্গি বাহিনী তারা ঝামেলা করে, তার ব্যবস্থা কি হতে পারে? ব্যবস্থা পুলিশ মেরে পাঠ করে দেবে তাদের। শুভেন্দু অধিকারী আজকে একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে রাষ্ট্রকে আইনের শাসন রক্ষা করতে হবে, শাসকের আইন নয়, রাষ্ট্রকে আইনের শাসন রক্ষা করতে হবে। এবং তার জন্য যদি যে একজন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যাই হোক না কেন, তাকে আইন মেনে চলতে হবে। সে যদি আইন না মানে, তাহলে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা হবে, সেটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন। স্যার বাঘের মতো লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর কোনো দোষ নেই, একদম ভাইপো স্নেহে অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই খারাপ, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় গুড বয়। বেইমানদের জন্য ক্ষমা প্রার্থী, যারা যাওয়ার যাক, ফের শূন্য থেকে শুরুর অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘের মতো লড়ছেন বলছেন অভিষেক। যে ভাইপো তো লোকের থাকে, আমার 2টি ভাইপো আছে, তাদের আমি ভালোবাসি, আরো বহু লোকের ভাইপো থাকে। যে ভাইপো নিয়ে এরকম উচ্ছ্বাস কখনো কেউ কখনো শুনেছি? যে ভাইপো নিয়ে এরকম উচ্ছ্বাস হচ্ছে, এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, ভাইপো নয়, ভাইপো নয়, ডাল মে কালা হ্যায়। এবং সেই কালাটা কি, সেটা তো ইয়ে করতে হবে। দীপক ঘোষ, এই ভদ্রলোক, এই বিষয়ে কিছু কিছু দিশা দেখিয়ে গেছেন। এই ব্যাপারটাকে এখন আবার প্রকাশ্যে আনতে হবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একদিকে তিনি বাঘের মতো লড়ছেন, বাকি সবাই গদ্দার, গান্ধারীর মতো ব্যবহার করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? গান্ধারী টান্ধারী জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় এর মতন স্নেহে অন্ধ। ভাইপোর জন্য এত বড় এত স্নেহ জীবনে কোথাও শুনেছো কখনো কারোর সম্বন্ধে? বিমানবন্দরের ভেতরে মসজিদে বন্ধ নামাজ পাঠ, বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদে নামার ডাক দিয়েও পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। গতকাল তিনি বলেছিলেন বাংলায় 4 কোটি মুসলিম রয়েছেন, 1 কোটি মুসলমান নিয়ে তিনি বাকরা মসজিদে নামাজ পড়তে যাবেন। জুম্মাবারে এই পদক্ষেপ করার কথা ঘোষণা ছিল সিদ্দিকুল্লাহ, জানালেন আগামীকাল অর্থাৎ শুক্রবার বাকরা মসজিদে নামাজ পড়তে যাবেন তিনি, যদি তাদের বাধা দেওয়া হয়
শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে, কোনো মাইকিং বা রাস্তায় ধর্ণা নয়। সিদ্দিকুল্লাহর কথায় আমরা আমাদের মুসলিম ভাইদের অনুরোধ করছি যে নামাজ পড়তে যান, আল্লাহর কাছে দোয়া করেন এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানিয়ে ফিরে আসেন। এখানে কোনো মিছিল বিক্ষোভ বা অশান্তির পরিকল্পনা নেই। তিনি বলছেন যে আমরা শুক্রবার সকাল 11টায় মসজিদের গেটে গিয়ে নামাজ আদায় করবো, এটা আমাদের মসজিদ এবং আইনসম্মতভাবে অনুমোদিত। একেবারে ঠান্ডা মাথায় উস্কানি দিয়েও কেন পিছু উঠলেন তিনি? তার কারণ, বহুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি বড় কর্তা ছিলেন রমেন ভট্টাচার্য, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে মুসলমানরা শক্তের ভক্ত, নরমের জম। পূর্ব বাংলার হিন্দুরা নরম ছিল বলে মুসলমানরা তাদের মেরে তাড়িয়েছিল, এবং তখন হিন্দু ভারতের প্রধান ছিলেন জওয়াহরলাল নেহরু। তিনি তো মুসলমান দেখলে গলে যেতেন, সেই জন্য মুসলমানরা মেরে তাড়িয়েছিল। কিন্তু আজকে যখন পশ্চিমবঙ্গের কর্ণধার শুভেন্দু অধিকারীর মতন মানুষ, এবং তিনি খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই ধরনের 1 কোটি মুসলমান বা 1000 মুসলমান বা 100 মুসলমান এনে কোন রকম ওখানে গন্ডগোল করা চলবে না। এই সিদ্দিকুল্লাহ বসে গেছেন, সিদ্দিকুল্লাহ আর কিছু করবার নেই। সিদ্দিকুল্লাহ ফাঁকা আওয়াজ করছিলেন, ধরা পড়ে গেছেন। এখন নিজের ছাগল দাড়ি চুমড়িয়ে আর ওই বলছেন না ঠিক আছে ওটা। বেলা প্রায় 12টা যখন, সেই সময় কিন্তু বাঁকড়া মোড়ে পৌঁছলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, সঙ্গে ছিলেন কয়েকজন সমর্থক। পুলিশের সঙ্গে তারা কথা বলেন এবং কর্মসূচি অনুযায়ী তারা নামাজ পাঠ করতে পারবেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করেন পুলিশকে। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জমায়েতের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান বাতিল হয়েছে তাদের কর্মসূচি, অন্য জায়গায় নামাজ পড়বেন তারা। একদম গতকাল গরম গরম কথা বলে এই ভুল বদল হঠাৎ করে। ভয় পেয়েছে, শক্তের ভক্ত নরমের জম, আগেই বলেছি। সিদ্দিকুল্লাহ ভয় পেয়েছে, সিদ্দিকুল্লাহ দাড়ি ছিঁড়ে নেবে পুলিশ, সে ভয় পেয়েছে, সেই জন্যই এরকম হয়েছে। এ তো জলের মতো পরিষ্কার। আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত এলাকার ভিতরে ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াত, নিরাপত্তার দিক থেকে স্যার এটা কতটা যুক্তিযুক্ত? নিরাপত্তার থেকেও কি ধর্ম বড়, এই প্রশ্ন উঠছে তো, কি বলবো? এটা বলার অপেক্ষা রাখে নাকি? অনেক দিন আগে এই মসজিদটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। বন্ধ করা হয়নি কারণ ওই যে বললাম, সব আধাত জিভ বার করে লালা করছে মুসলমান ভোটের জন্য। কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, সবাই এই জিনিস করছে। আজকে যে মাদ্রাসায় দেশ বিরোধী প্রচার হচ্ছে, এই জিনিসটা ইউপি পুলিশ আমাদের এখানে সে দেখিয়ে দিয়েছে। হাড়োয়ায় কতগুলো খারিজি মাদ্রাসায় এই কথাটা বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে বলেছিলেন। তারপরে তার পার্টির চাপে তাকে এখান থেকে পেছু হটে আসতে হয়েছিল। তার কারণ সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় সিপিএম এর মুসলমান ভোট দরকার ছিল। এখনো দরকার আছে, কিন্তু এখন সিপিএম এর তো কোনো গুরুত্ব নেই। অতএব কিন্তু কথাটা সত্যি যে মাদ্রাসায় খারিজি মাদ্রাসায় দেশ বিরোধী প্রচার হয়। স্যার, দুর্গাপুরে একটি হিন্দু সংগঠন মাংস বিক্রেতা এবং রেস্তোরাঁর হাত জোর করে অনুরোধ করছে যে মাংস কি প্রক্রিয়ায় কাটা হয়েছে, হালাল না ঝটকা, সেটা সাইনবোর্ডে লিখতে। আর এই নিয়েই যেন গেল গেল রব উঠছে। আপনি কি মনে করেন এই হিন্দু সংগঠনটি খুব অন্যায় করেছে কি? যে ডিম বিক্রি হয়, সেই ডিমের মধ্যে অনেক সময় লেখা থাকে ফ্রি রেঞ্জ এগস বা পোল্ট্রি এগস। এই ডিমগুলো হচ্ছে গিয়ে পোল্ট্রি এগস, মানে যেখানে মুরগিগুলো খাঁচার মধ্যে থাকে এবং ডিম পাড়ে। আর ফ্রি রেঞ্জ এগস মানে হচ্ছে যেখানে মুরগিগুলো ছুটোছুটি করতে পারে এবং করে তারা স্বাভাবিকভাবে তাদের স্বাস্থ্য ভালো হয়, তবে ডিমগুলো ভালো হয়। সেটা যদি অন্যায় না হয় তাহলে এটা বলা অন্যায় কেন? তারা তো বলেনি এইটা খাও সেটা খেও না। তারা খালি বলেছে কি প্রক্রিয়ায় কাটা হয়েছে সেটা একটু বলে দিন। যেরকম ফ্রি রেঞ্জ চিকেন আর পোল্ট্রি চিকেন, হেন ব্যাটারি চিকেন, ডিপ প্লিটার চিকেন, এগুলো বলে দেওয়া হয়। পোল্ট্রির ডিমে বলে দেওয়া হয় এগুলো। একদম ঠিক কাজ করেছে। ভুল কি করেছে? আমি তো এখন পর্যন্ত বুঝিনি ভুল কি করেছে।